স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি রেদওয়ান আহমেদ। এবার জানাবো খবরের বিস্তারিত। ভবিষ্যৎ বাংলাদেশ কেমন হবে জানালেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেছেন, আগামীর বাংলাদেশ হবে ন্যায় বিচার, মানবাধিকার ও বাকস্বাধীনতার উপর ভিত্তি করে। বলেন, এজন্য সামাজিক ন্যায় বিচার ও রাষ্ট্র সংস্কারই এখন সরকারের প্রধান চ্যালেঞ্জ। শনিবার প্যান প্যাসিফিক সোনারগাঁ হোটেলে বে অব বেঙ্গল সম্মেলনে এসব কথা বলেন। এই সময় সব মানুষের জন্য অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি করার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। শনিবার রাজধানীতে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ আয়োজিত বে অব বেঙ্গল সম্মেলন এর উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান অতিথির বক্তব্যে প্রধান উপদেষ্টা শুরুতেই নতুন বাংলাদেশ গড়তে ছাত্র জনতার অভ্যুত্থানে তরুণদের ভূমিকা তুলে ধরেন। বক্তব্যে প্রধান উপদেষ্টা বলেন, তরুণদের হাত ধরে এগিয়ে যাবে আগামীর বাংলাদেশ, যা হবে ন্যায় বিচার, মানবাধিকার ও বাকস্বাধীনতার উপর ভিত্তি করে। সবাইকে সঙ্গে নিয়ে একটি সমাজ গড়ার আওয়াজ তুলেছেন তরুণরা। আগামীর বাংলাদেশ হবে ন্যায় বিচার, মানবাধিকার ও বাকস্বাধীনতার উপর ভিত্তি করে গঠিত। দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা ও রাষ্ট্র সংস্কারই সরকারের প্রধান চ্যালেঞ্জ জানিয়ে সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। সম্পদকে কুক্ষিগত করা হবে না, সবার মাঝে সমানভাবে বন্টন হবে। দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা ও রাষ্ট্র সংস্কারই সরকারের প্রধান চ্যালেঞ্জ। এজন্য সবাইকে ধৈর্য ধরতে হবে। অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল, সুষম বন্টন নিশ্চিতে সরকার কাজ করছে বলেও জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। এমন একটি অর্থনীতি গড়ে তুলি যেখানে প্রযুক্তি ও অর্থনৈতিক প্রবৃদ্ধির ফল সবার মধ্যে সমানভাবে ভাগ করা হবে, শুধুমাত্র কিছু বিশেষ সুবিধাভোগীদের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। তরুণদের মতামতকে গুরুত্ব দিয়ে নতুন বিশ্ব গড়ার বিষয়ে ভাবতে বিদেশি অতিথিদের প্রতি আহ্বান জানান প্রধান উপদেষ্টা। একই সাথে শূন্য কার্বন নিঃসরণ, শূন্য দারিদ্র্য ও শূন্য বেকারত্ব, এই ৩ শূন্যের পৃথিবী গড়ার তাগিদ দেন অন্তর্বর্তী সরকারের প্রধান। ফারহানা জুথি, ডিবিসি নিউজ, ঢাকা। অন্তর্বর্তী সরকার সংবিধান সংশোধন করতে পারবে কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন অ্যাটর্নি জেনারেল। আর পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানকে কলুষিত করা হয়েছে বলে মন্তব্য করেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার। জাতীয় প্রেস ক্লাবে সংবিধানের খসড়া প্রস্তাবনা বিষয়ক এক আলোচনায় এসব কথা বলেন তারা। জুলাই গণ অভ্যুত্থানের পর থেকেই সংবিধানের সংশোধন নিয়ে বিভিন্ন মহলে চলছে আলোচনা সমালোচনা। সংবিধান সংশোধনের আওয়াজ এসেছে সরকারের পক্ষ থেকেও। জাতীয় প্রেস ক্লাবে ল রিপোর্টার্স ফোরামের আলোচনা সভায় আইনজ্ঞরা বলেন, একনায়কতন্ত্র থেকে বের হতে হলে সংবিধানের কিছু কিছু জায়গায় যৌক্তিক সংস্কার প্রয়োজন। যা যা চেঞ্জেস করে আমরা এগোতে পারি সেই চেঞ্জেসগুলো দরকার। সেটার জন্য বিচার বিভাগের যে সংস্কার নিয়ে যে প্রস্তাবগুলো আসছে সেগুলো দেখতে হবে। পাশাপাশি পুলিশ আর পাশাপাশি অবশ্যই দুর্নীতি দমনের ব্যাপারে যে সংস্কার কার্যক্রম হচ্ছে সেটাও কিন্তু নির্বাচনের জন্য রেলেভেন্ট। এ সময় নির্বাচন সংস্কার কমিশন প্রধান বলেন, পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানের 1/3 পরিবর্তন করে তা কলুষিত করা হয়েছে। একটা ভুল বুঝাবুঝি সৃষ্টি করা হচ্ছে যে পঞ্চদশ সংশোধনী বাতিল হয়ে বোধহয় সেই তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসবে, আমার আগের বিচারপতি ফিরে আসবেন, উনি এসে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হবেন। এইরকম একটা ভুল বুঝাবুঝি, চরম ভুল বুঝাবুঝি সৃষ্টি হচ্ছে। আমার মনে হয় এটার অবসান হওয়া দরকার। তবে সংবিধান অনুযায়ী এই সরকার সংবিধান সংশোধন করতে পারবে কিনা তা নিয়েই সংশয় জানান অ্যাটর্নি জেনারেল। স্থানীয় সরকার ব্যবস্থায় জনগণ অংশগ্রহণের জন্য তার স্বাধীন সার্বভৌম ক্ষমতা যাতে প্রয়োগ করতে পারে, সেই বিষয়টি নিশ্চিত করার জন্য যা যা করণীয় তাই করলেই আমার মনে হয় সেই সংবিধান সার্বভৌম হবে। সেই সংবিধানের বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে। শেখ হাসিনার কর্তৃত্ববাদ প্রতিষ্ঠায় বিচার বিভাগ অনুঘটক হিসেবে কাজ করেছে বলে মন্তব্য করেছেন টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। সংবিধানের পরিবর্তন হলেও মৌলিক কাঠামোর পরিবর্তন হতে পারে না বলেও মত দেন বক্তারা। ফারহানা জুথি, ডিবিসি নিউজ, ঢাকা। বিগত বছরে বড় অঙ্কের অর্থ পাচার হয়েছে। পাচার রোধে পদ্ধতিগত স্বচ্ছতা নিশ্চিতের পর ভবিষ্যতে কোনো সরকারই আর টাকা পাচার করতে পারবে না বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। দুপুরে ব্র্যাক ইউনিভার্সিটির ব্র্যাক বিজনেস স্কুলের আয়োজনে ফাইন্যান্সিয়াল অ্যান্ড ইকোনমিক রিফর্মস ইন বাংলাদেশ শীর্ষক সংলাপে তিনি বলেন, বৃহত্তর সংস্কার করতে না পারলেও দুর্নীতির পথ বন্ধ করবে অন্তর্বর্তী সরকার। উপদেষ্টা বলেন, পলিসি উত্তরাধিকার সূত্রে পেয়েছি,
এসব সমস্যার সমাধান একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। এ নিয়ে অন্তর্বর্তী সরকার সাধ্যমতো চেষ্টা করছে বলেও জানান তিনি। আমরা একটা মেসেজ দিয়েছি, ভবিষ্যতে যদি টাকা পয়সার কথা পাচার করা ধরা পড়বে, তখন ধরা পড়ে নাই তাদের বিচারে আনা হবে। এবং একটা মেসেজ, ভবিষ্যতে যদি যে কোনো সরকারি প্রাইভেট সেক্টর হোক পাবলিক সেক্টর হোক টাকা পয়সা পাচার করতে পারবে। এখন তো মহানন্দে এই জিনিসটা গণঅভ্যুত্থানের সময় আন্দোলন করায় প্রবাসীদের নানা হয়রানি ও ভোগান্তিতে পড়তে হয়েছে। সে সময় বাংলাদেশের দূতাবাস ও মিশনগুলো থেকে কোনো ধরনের সহযোগিতা করেনি বলে অভিযোগ করেছেন প্রবাসীরা। জাতীয় প্রেস ক্লাবে জুলাই আগস্ট গণঅভ্যুত্থান ও প্রবাসীদের ভূমিকা শীর্ষক গোলটেবিল বৈঠকে রাষ্ট্র সংস্কার ও মেরামতে রেমিটেন্স যোদ্ধাদেরও সম্পৃক্ততা বাড়ানোর দাবি ওঠে। বক্তারা বলেন, প্রবাসীদের স্বার্থ রক্ষায় অন্তর্বর্তী সরকারকে আরও মনোযোগী হতে হবে। অনুষ্ঠানে কমিউনিস্ট পার্টি, গণ অধিকার পরিষদ ও নাগরিক ঐক্যের নেতারা সহ প্রবাসীরা অংশ নেন। আমরা জানতাম এই রাজতন্ত্র দেশে যদি আমরা যে মিছিল করি তাহলে আমাদের সাজা হবে, বিতরণ হবে। তৎকালীন কন্ট্রোল জেনারেল জামাল সাহেব আমাদের ব্যাপারে ওই গভর্নমেন্টকে বোঝাচ্ছে আমরা জঙ্গলি, স্বাধীনতা বিরোধী এবং যুদ্ধ অপরাধী। ইউরোপে প্রতিবাদ করার মধ্যপ্রাচ্যে এক না, তারা জেনে শুনে প্রতিবাদ করেছে। এই ৩৫৭ জন এবং যেই ৩৫৭ জন আপনার মুক্তি পেয়েছে তাদেরকে আমি মনে করি একটা রাষ্ট্রীয় সংবর্ধনা দেওয়া দরকার। রাজধানীর পল্লবীতে দুই ছেলেকে জবাই করে হত্যা করে আত্মহত্যার চেষ্টার অভিযোগ উঠেছে বাবার বিরুদ্ধে। পুলিশ জানায়, সকালে সংবাদ আসে পল্লবীর বাইগারটেকে এক বাসায় দুই ছেলেকে জবাই করে নিজের গলায় ছুরি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করেছে বাবা। পরে পুলিশ ওই বাবাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। শিশু দুটির বয়স আনুমানিক 7 ও 5 বছর বলে জানা গেছে। পারিবারিক কলহের জেরে এমনটি ঘটেছে বলে পুলিশের ধারণা। ডাকাতি এবং মুক্তিপণের জন্যই আজিমপুরে শিশুকে অপহরণ করে অপরাধী চক্র, তবে শেষ রক্ষা হয়নি। মুক্তিপণ চাওয়ার আগেই ধরা পড়ে র্যাবের জালে। অভিযানের পর 8 মাস বয়সী শিশুটিকে উদ্ধারের পর তুলে দেওয়া হয় পরিবারের কাছে। এ সময় অপহরণকারী শাপলাকে গ্রেপ্তার করে র্যাব। সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় র্যাব। এদিকে বগুড়ায় মাকে হত্যার ঘটনায় গাফিলতি থাকলে তদন্তের কথাও জানানো হয়। গেল বৃহস্পতিবারের আজিমপুর মেডিকেল স্টাফ কোয়ার্টারের সামনের সড়কের সিসিটিভির ফুটেজ এটি, যেখানে দেখা যাচ্ছে শিশুকে কোলে নিয়ে বেরিয়ে যাচ্ছেন এক নারী, সাথে ছিলেন আরও কয়েকজন। এর কিছুক্ষণ পরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে জানা যায়, আজিমপুরে ফারজানা নামের এক নারীর বাসায় ডাকাতি করতে গিয়ে 8 মাসের এই শিশুটিকেও নিয়ে যায় দুর্বৃত্তরা। 1 সপ্তাহ আগে পরিচয় গোপন করে সাবলেট উঠে চক্রটি। চাঞ্চল্যকর এ ঘটনার পরপরই তদন্তে নামে র্যাব সহ আইন শৃঙ্খলা বাহিনীর একাধিক টিম। পরে শুক্রবার রাতেই রাজধানীর মোহাম্মদপুর থেকে উদ্ধার করা হয় শিশুটিকে। আমাদের র্যাব 10-এর একটি আভিযানিক দল এবং আমাদের র্যাব হেডকোয়ার্টারের একটি গোয়েন্দা দল সম্মিলিতভাবে কাজ শুরু করেন। 24 ঘন্টা পূর্বক উদ্ধার করেছি মোহাম্মদপুরের আদাবর এলাকা থেকে। এদিকে সংবাদ সম্মেলনে অপর প্রশ্নের জবাবে দাবি করা হয়, বগুড়ায় মাকে হত্যার ঘটনায় ছেলের স্বীকারোক্তিমূলক জবানবন্দির বর্ণনাই দিয়েছে র্যাব। এই ছেলের দেওয়া জবানবন্দি অনুযায়ী কিন্তু আমরা কাজ করেছি এবং তার স্পষ্ট জবানবন্দি ভিডিও ফুটেজ সহ আমাদের কাছে আছে। তিনি যখন কথা বলছিলেন এবং তিনি যখন এই জবানবন্দি দিচ্ছিলেন আমাদের কাছে, তার পাশের রুমে তার আত্মীয়স্বজন ছিল। ইভেন তদন্তকালীন সময় যদি আমাদের কোনো সহায়তা দরকার হয় আমরা অবশ্যই সহায়তা করব। তবে এ ঘটনায় কোনো গাফিলতি থাকলে তাও তদন্ত করা হবে বলে জানান র্যাবের গণমাধ্যম পরিচালক। অগ্রণী ভূমিকা পালন করেছে। ডিভিসি নিউজ ডেস্ক। সাবেক প্রধান বিচারপতি মোহাম্মদ ফজলুল করিম মারা গেছেন। সকালে রাজধানীর এক বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়। দুপুর 1টায় সুপ্রিম কোর্টের ইনার গার্ডেনে তার জানাজা অনুষ্ঠিত হবে। 2010 সালের 4 ফেব্রুয়ারি দেশের 18তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পান আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ ফজলুল করিম। একই বছরের 30 সেপ্টেম্বর অবসরে যান তিনি। সাবেক এই প্রধান বিচারপতির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। শোক জানানো হয়েছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির পক্ষ থেকেও। সাকিব আল হাসানের আন্তর্জাতিক ক্যারিয়ার নিয়ে যে কোনো সিদ্ধান্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের। সময়ের প্রয়োজনে মতামত দেবেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। সেই সাথে প্রতি জেলায় জুলাই আগস্টের শহীদদের স্মরণে নতুন মাঠে নামকরণ করার উদ্যোগও নিয়েছে ক্রীড়া মন্ত্রণালয়।
আজ রাজধানীতে নতুন মাঠ উদ্বোধন করতে গিয়ে এসব বলেন ক্রীড়া উপদেষ্টা। দেখুন, ক্রিকেট বোর্ড একটা অটোনমাস বডি। আমি আমার পরামর্শ দিতে পারি এবং আমি যখন সর্বশেষ খেলা নিয়ে মিরপুরে একটা পরিস্থিতি তৈরি হলো তখন আমি আমার সেই পরামর্শ দিয়েছি, আপনারা জানেন, এবং ক্রিকেট বোর্ড সেই অনুযায়ী ব্যবস্থা নিয়েছে। সামনের দিকে ক্রিকেট বোর্ড অটোনমাসলি সিদ্ধান্তগুলো নিবে। শুক্র ও শনিবার বিকেল 3:30 মানে ডিবিসি নিউজের পর্দায় জমজমাট সংস্কৃতি সংবাদ। দেশ থেকে বিদেশ সপ্তাহ জুড়ে সংস্কৃতি অঙ্গনের সব খবর নিয়ে আমরা থাকি আপনাদের সাথে। স্বাগত ডিবিসির সংস্কৃতি সংবাদে। বিনোদন দুনিয়ার এই আয়োজনে আপনাদের সাথে আছি অর্ঘমিত্রা তরফদার। রাজধানীর গ্যালারি দি ইলিউশনে শুরু হলো চিত্র প্রদর্শনী শ্রাবণ রঙে। 10 জন শিল্পীর সৃষ্ট প্রায় অর্ধশত চিত্রকর্ম নিয়ে শুরু হয় এই প্রদর্শনী। শুক্রবার সন্ধ্যায় বর্ণিল এই প্রদর্শনীর উদ্বোধন করেন চিত্রশিল্পী জামাল আহমেদ। বাঙালির জীবনের স্মৃতিময় ঋতু বর্ষাকাল। বর্ষার নান্দনিক সৌন্দর্যের রূপ ক্যানভাসে মূর্ত করতেই শিল্পীদের এই বৈচিত্র্যময় আয়োজন। নগর ও পল্লী জীবনে শ্রাবণ তথা বর্ষার চিরন্তন প্রভাবই এই প্রদর্শনীর মূল উপজীব্য। কর্মশালায় অংশ নেয়া 10 শিল্পীর চিত্র নিয়ে শুরু হয় এই প্রদর্শনী। যেহেতু 10 জন আলাদা আলাদা এবং কাজের মধ্যেও কিন্তু প্রত্যেকের যে একটা নিজস্ব যে একটা স্টাইল বা শৈলী, সেটা কিন্তু পরিলক্ষিত হচ্ছে এক্সিবিশনে। তেল রং, জল রং, অ্যাক্রিলিক সহ নানা মাধ্যমে শিল্পীরা মূর্ত করে তুলেছেন শ্রাবণধারার বর্ণিল রূপ। বর্ষাকে কেন্দ্র করেই কাজগুলি করা হয়েছে। তো ওয়াটার কালার আছে আর অ্যাক্রিলিক পেইন্ট আছে। বেশ ভালোই সাড়া পেলাম। অনেকদিন পরে জমজমাট একটা এক্সিবিশন হলো। ক্যানভাসের বুকে তুলির আঁচড়ে শিল্পীরা ফুটিয়ে তুলেছেন আবহমান বাংলার বর্ণিল প্রকৃতির বর্ণাঢ্য রূপ। অবশ্যই প্রদর্শনী দেখতে সবসময় ভালো লাগে। গ্যালারি ইলিউশনে এসে আজকে গ্যালারিটা যেমন সুন্দর, প্রত্যেকের কাজও খুব সুন্দর লাগছে। শ্রাবণ মাসটি কিন্তু ভীষণ বৈচিত্র্যময়। আমাদের আর্টের ভাষায় বলি, সেটা হচ্ছে সাবলাইম বিউটি যেটা বলা হয়। আগামী 23শে নভেম্বর পর্যন্ত চলমান এই প্রদর্শনী উন্মুক্ত থাকছে সবার জন্য। সাদ আল মামুন, ডিবিসি নিউজ, ঢাকা। অবশেষে মুক্তি পেয়েছে সুপারস্টার শাকিব খানের প্যান ইন্ডিয়ান সিনেমা দরদ। অনন্য মামুন পরিচালিত এই ছবি মুক্তি পেল বাংলাদেশ সহ বিশ্বের 22টি দেশে। দেশের 83 প্রেক্ষাগৃহের পাশাপাশি বিশ্বের 22টি সিনেমা হলে একযোগে মুক্তি পেল শাকিব খানের নতুন সিনেমা দরদ। নির্মাতা ও কলাকুশলীদের বিশ্বাস, দরদ দেখে মুগ্ধ হবে দর্শক। আসলে দেখেন, এটা তো ওয়ার্ল্ড বেজই হয়, আমাদের দেশে শুরু হয়েছে এবং এটা একমাত্র সম্ভব মেগাস্টার শাকিব খানের জন্যই, এবং এটা কন্টিনিউ হবে। অবশ্যই এটা একটা ভালো বিষয় যখন একটা মেগাস্টার কিভাবে সেলিব্রেট করা হয়। আজকে দর্শকের মধ্যে ঈদের আমেজ চলে আসছে। আমরা ঈদ নিয়ে আসছি, দরদ না, আসলে ঈদ নিয়ে আসছি। সো সবার এখন পর্যন্ত সবার খুব পজিটিভ একটা রিভিউ দেখছি। মুক্তির দুদিন আগে থেকে স্টার সিনেপ্লেক্সে ছাড়া হয়েছে অগ্রিম টিকিট। দৈনিক 26টি শো চালানোর ঘোষণা দিয়েছে হল কর্তৃপক্ষ। শিল্পী ও কলাকুশলীদের পাশাপাশি শাকিব ভক্তরাও চালাচ্ছেন দরদের প্রচারণা। প্রথম দিন দরদ দেখে ইতিবাচক মন্তব্য করছেন শাকিব খানের ভক্তরা। দেখেছি, আরেকবার দেখবো ইনশাল্লাহ, আরেকবার 6টা শো দেখবো। সেটা দেখার জন্য রাত দিন না ঘুমায় বসেছিলাম। সবচেয়ে বড় কথা শাকিব খানের অ্যাক্টিং, আর ছবিটা হচ্ছে তার বউকে নিয়ে কাহিনী। লাস্টে একটু কাঁদায়, যে ছবিটা খুব ফাটাফাটি, 100তে 100। রোমান্টিক থ্রিলার ধাঁচের সিনেমা দরদে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন বলিউড অভিনেত্রী সোনাল চৌহান সহ অন্যান্য শিল্পীরা। সৌরভ বাপ্পা, ডিবিসি নিউজ, ঢাকা। মুক্তি পেয়েছে শিল্পী নিশাত আঞ্জুমের নতুন মিউজিক ভিডিও চুমকি এখন ঢাকায়। সেই সাথে শীঘ্রই মুক্তি পাচ্ছে নিশাতের সোলো অ্যালবাম। দেশের প্রথম নারী হেভি মেটাল গিটারিস্ট নিশাত আঞ্জুম হেভি মেটাল, গ্রুভ মেটালের মতো সঙ্গীত ধারায় কাজ করলেও প্রথমবারের মতো কাজ করছেন পপ সঙ্গীত নিয়ে। সম্প্রতি মুক্তি পেয়েছে নিশাতের নতুন বাংলা পপ গান চুমকি এখন ঢাকায়। রেট্রোপপ ঘরানার এই গানের কথা লিখেছেন গীতিকবি বাপ্পি খান, সুর ও সঙ্গীত আয়োজন করেছেন নিশাত নিজেই। হেভি মেটালের পাশাপাশি পপ ঘরানায় কাজ শুরুর প্রসঙ্গে নিশাত জানান, বাংলাদেশের শ্রোতাদের কথা মাথায় রেখেই তৈরি করছেন নতুন এই গান। এই অ্যালবামটার অ্যাকচুয়ালি আমার ইচ্ছা ছিল যে আমি একটু মাইকেল জ্যাকসন বা ডুয়া লিপার যে জনরা, একটু R&B, পপ বা রেট্রো টাইপের আমি সাউন্ডটা রাখার চেষ্টা করেছি। আই থিঙ্ক ইটস এ ভেরি ফান সং। যে গ্রাম থেকে যখন একটা মেয়ে ঢাকায় আসে তখন তার অনেক ধরনের স্বপ্ন থাকে, অ্যাম্বিশন থাকে, তখন তার চাল চলন, কথাবার্তা, ড্রেস আপ, একটা ওর লাইফস্টাইলে যে সেই চেঞ্জগুলো আসে ওভারঅল, এটা নিয়ে একটা ইটস আ ফান সং লেখা আর কি।
চুমকি এখন ঢাকায় গানের মধ্য দিয়ে নিশাত ফুটিয়ে তুলেছেন গ্রাম ছেড়ে নগরে আসা এক তরুণীর জীবনের বাঁকবদলের গল্প। সেই সাথে নিশাত জানান নতুন কাজের খবর, শীঘ্রই মুক্তি পাবে নিশাতের প্রথম সলো অ্যালবাম বয়কট। বয়কট অ্যালবামে আমার ফার্স্ট সিঙ্গেল ছিল অদৃশ্য, যেটা অলরেডি ইউটিউবে রিলিজ করা হয়ে গেছে, ওটার মিউজিক ভিডিও। অ্যান্ড সেকেন্ড সিঙ্গেল হচ্ছে চুমকি এখন ঢাকা, যেটার মিউজিক ভিডিও আমি রিলিজ করেছি 2 দিন আগে। অ্যান্ড সামনে নেক্সট মান্থ যেটা আসছে ওই গানের নাম হচ্ছে টাকার খেলা। সো মিউজিক ভিডিওটার আমি অ্যাকচুয়ালি যখন গানটা লিখছিলাম তখনই মানে আই কুড ইম্যাজিন যে এই ক্যারেক্টারের মধ্যে আমি ঢুকে গিয়েছি। সো মানে ওই জায়গাটাতে আমি থাকলে আমার নিজেকে কিভাবে পোর্ট্রে করতাম, বা আমি ট্রাই করেছি অরিজিনাল রাখার। সবকিছু ঠিকঠাক থাকলে এবছরই মুক্তি পাবে নিশাত আঞ্জুমের প্রথম পপ অ্যালবাম। সৌরভ আপ্পা, ডিবিসি নিউজ, ঢাকা। মৌলিক গান নিয়ে আসছেন বাপকা বেটা খ্যাত জুটি শুভাশিস ও ঋতুরাজ। দেশের শিশু শ্রোতাদের কাছে সুস্থ বিনোদন পৌঁছে দিতেই এই আয়োজন বলে জানান তারা। সোশ্যাল মিডিয়া সেলিব্রিটি শুভাশিস ও ঋতুরাজ বাবা ছেলের এই জুটি মিলে নিয়মিত গান করেন সোশ্যাল মিডিয়ায়। তাদের বাপকা বেটা চ্যানেল ইতিমধ্যেই নজর কেড়েছে নেটিজেনদের। দিন দিন বাড়ছে ফলোয়ারের সংখ্যা। এবার নিজেদের মৌলিক গানের অ্যালবাম নিয়ে আসছেন তারা। আমি ঋতুর মৌলিক গান নিয়ে আমরা কাজ করছি। ওর প্রথম 3টা মৌলিক গানের মধ্যেও বেশ বাচ্চাদের থেকে ব্যাপক সাড়া পেয়েছে। রাঙামাটি, চট্টগ্রাম, ধানমন্ডির ভালো ভালো স্কুলেও টিচাররা ওই গানগুলো শেখাচ্ছে। এটা আমাদের জন্য বিশাল পাওয়া। মানুষের ভালোবাসা, অ্যাটেনশন পেয়ে খুবই ভালো লাগে। যত বড় হচ্ছি তত আই আন্ডারস্ট্যান্ড যে লাইক দিস বন্ড এটা কত ইম্পর্টেন্ট, অ্যান্ড এটা হাউ মাচ আই এম এনজয়িং দিস কোয়ালিটি টাইম। সম্প্রতি রাজধানীর বনানীতে নতুন কিডস ওয়্যার ব্র্যান্ড জুনিয়র্স কিডস স্টাইলের শোরুম উদ্বোধন করেন বাবা ছেলের এই জুটি। জুনিয়র্স কিডস স্টাইলের স্বত্বাধিকারী শাহরিন আহমেদ জানান, রাজধানীর শিশুদের জন্য ফ্যাশনেবল ও স্টাইলিশ পণ্য পৌঁছে দিতেই এই আয়োজন। আমাদের সবার ঘরেই তো বাচ্চা আছে, তো আমরা দেখা যায় কি মানে কাপড় কিনতে গেলে বা কোনো খেলনা কিনতে গেলে আমাদের মনের মতন আমাদের ওয়েদার অনুযায়ী যে ধরনের ক্লোদিংগুলো আসলে আমাদের লাগে। ঢাকায় এত সুন্দর একটা ক্লদিং ব্র্যান্ড পেয়ে আমার ভালো লেগেছে। জুনিয়র্সের এনভায়রনমেন্টটা খুবই চাইল্ড ফ্রেন্ডলি ছিল। এখানে এসে ধরো এত অ্যাট্রাকটিভ, এত কালারফুল জিনিস। উদ্বোধনী আয়োজনে গানে গানে শ্রোতাদের মুগ্ধ করেন ঋতুরাজ ও শুভাশিস। সৌরভ আপ্পা, ডিবিসি নিউজ, ঢাকা। শিশুদের মানসিক বিকাশের লক্ষ্যে নাটোরে অনুষ্ঠিত হয়েছে চিত্রাঙ্কন প্রতিযোগিতা। নয়ন আর্ট একাডেমির আয়োজনে স্থানীয় মহারাজা কেজি স্কুলে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় শহরের বিভিন্ন স্কুলের অন্তত 150 শিক্ষার্থী অংশগ্রহণ করে। পৃথক 3টি বিভাগে শিক্ষার্থীরা প্রাণ, প্রকৃতি এবং গ্রাম বাংলার চিরায়ত দৃশ্য অঙ্কন করেন। পরে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা। এ সময় শিক্ষাবিদ অধ্যাপক সুবিদ কুমার মৈত্র, মহারাজা JN উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুল ইসলাম উপস্থিত ছিলেন। সিনেপ্লেক্স যুগে প্রবেশ করল দেশের সবচেয়ে বড় প্রেক্ষাগৃহ যশোর মনিহার সিনেমা হল। সকাল 10টায় ফিতা কেটে সিনেপ্লেক্সের উদ্বোধন করেন এস ইসলাম অ্যান্ড সন্সের পরিচালক নেহাল নাদির। এ সময় উপস্থিত ছিলেন যশোর মনিহার সিনেমা হলের স্বত্বাধিকারী জিয়াউল ইসলাম মিঠু, ব্যবস্থাপক ফারুক হোসেন, তোফাজ্জল হোসেন সহ অন্যান্যরা। 70 আসন বিশিষ্ট আধুনিক প্রযুক্তির সিলভার স্ক্রিনে ডলবি সারাউন্ড সাউন্ড সিস্টেমে এই সিনেপ্লেক্স আধুনিকায়ন করা হয়েছে। যশোরে 1983 সালের 8ই ডিসেম্বর জনি সিনেমা প্রদর্শনের মধ্য দিয়ে 1430 আসন নিয়ে যাত্রা শুরু করে মনিহার প্রেক্ষাগৃহ। সংস্কৃতি সংবাদে এই ছিল আজকের আয়োজন। ডিবিসি নিউজের সঙ্গেই থাকুন।